নমস্কার, বইপিয়ন আশায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি আরও একটি তন্ত্র সমৃদ্ধ পৌরাণিক টাইম ট্রাভেল, স্কুইড গেম বা বিভিন্ন অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড এই ধরনের থ্রিলার মুভি যারা পছন্দ করেন, সমস্ত কিছুর সংমিশ্রণে যদি একটি বই বলা চলে সেরকমই একটি বই নিয়ে। তো টুইস্টটা কি জানেন? সেটা আমাদের ভারতীয় সংস্কৃতির আদলে লেখা পৌরাণিক বিভিন্ন চরিত্র, দেবদেবী, তাদের মাহাত্ম্য, তীর্থস্থান, সেই সমস্ত বর্ণনা কিন্তু এই বইটিতে রয়েছে। তো চলুন শুরু করা যাক। স্পয়লার ছাড়া কিভাবে ছোট্ট করে আপনাদের বইটি সম্পর্কে জানানো যায়। সৌরভ চক্রবর্তীর লেখা উদ্ভব লিঙ্গ। কর্পোরেট দুনিয়ায় কর্মরত কিছু বন্ধু তাদের জীবন থেকে একটু ছুটি কাটাতে গ্রামে যায়। গ্রামে গিয়ে তারা একটা বন্ধুর কাছ থেকে একটি কাহিনী শুনতে শুরু করে। ভীষণ ইন্টারেস্টিং একটা পৌরাণিক কাহিনী, কিন্তু পুরোটা কমপ্লিট হয় না। কিছুটা অবধি শুনে তারা ফেরত আসে, কারণ তাদের বন্ধু জানায় যে তারও পুরো গল্পটি জানা নেই। কিন্তু শহরে ফিরে আসার পরে তাদের জীবনে ঘটে চলে একের পর এক অদ্ভুত ঘটনা। এই জন্য সমস্ত বন্ধু আবার মুখোমুখি হয়, জানার চেষ্টা করে কি রয়েছে সেই কাহিনীর পেছনে। উঠে আসে পবন নামে একজন ব্যক্তির নাম। আদপে তাকে দেখলে কি মনে হয় সেটা গল্পটির শেষ অবধি গেলে আপনারাই ডিসাইড করবেন। সে হাসপাতালের একজন কম্পাউন্ডার। সে মর্গে কাজ করে। বিভিন্ন লাশ, বেওয়ারিশ যারা হয় তাদেরকে পুড়িয়ে ফেলাই হলো তার কাজ। তো এটা বহুকাল আগের ঘটনা। এদিকে সে হলো একটা অদ্ভুত চিত্রশিল্পী। সে ছবি আঁকতে ভালোবাসে, কিন্তু কোনো জীবন্ত মানুষের সে ছবি কিন্তু আঁকে না। হাসপাতালের মর্গের যে সমস্ত লাশ, সেই সমস্ত লাশের ছবি সে একটা পাকা বাড়ি বানায় শ্মশানের পাশে, তার মধ্যে গিয়ে আঁকতে থাকে। কিন্তু কেন আঁকে সে লাশদের ছবি? এবং কিছু ছবি যদি ইনকমপ্লিট থেকে যায়, সময়ের চক্র সেক্ষেত্রে ইনকমপ্লিট থেকে যায়। মানে একই জায়গায় বারবার ঘুরতে থাকে। সেই ছবির উপর বহু কিছু নির্ভর করে থাকে। কিন্তু কেন? এই পবন আসলে কে? একজন শিল্পী, একজন সাধক, নাকি একজন কম্পাউন্ডার যে হাসপাতালের মর্গের ৪২ লাশ পোড়ায়, নাকি আদপে একজন শয়তান? কাহিনী যত এগোয় তত আমরা দেখতে পাই পবনের ছোটবেলাটা খুবই ডিস্টার্বিং ছিল। কোনো সুন্দর শৈশবের মধ্যে দিয়ে কিন্তু পবন বড় হয়নি। তো গল্পে তাকে ভিলেন বলা চলে কিনা সেটা আপনারা ডিসাইড করবেন। ছোটবেলাটা তার ভীষণই মানসিকভাবে ডিস্টার্বভাবে কেটেছে। তো সেইভাবে চলতে চলতেই হঠাৎ করে সে একজন সাধকের সাক্ষাৎ পায়, তার গুরুদেব। সেই তাকে ঐন্দ্রজালিক যে ইন্দ্রজাল বা ঐন্দ্রজালিক যে বিদ্যা বা সাধনা, সেটা শেখাতে শুরু করে। পবনের ইচ্ছা ছিল বরাবরই শিল্পী হওয়ার। এই জন্য সে শিল্পী হওয়ার বাসনা তার গুরুদেবের কাছে প্রকাশ করে, এবং তার গুরুদেবও ভাবেন যে আমার শিষ্যটি ভালো, তা ঠিক আছে। তাকে আস্তে আস্তে সেই জ্ঞান তিনি প্রদত্ত করতে থাকেন বা দিতে থাকেন। আমি জানি না আমার কথায় বলায় কিছু ভুল হচ্ছে কিনা, ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো গুরুদেব তাকে শেখাতে থাকেন নিজের হাতে ধরে। বিভিন্ন তীর্থস্থানে তারা ঘুরতে থাকেন। একদিন তিনি বুঝতে পারেন সেই গুরুদেব, তার শিষ্য কিন্তু তার হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। সে অন্য একটা ভয়ঙ্কর কিছুর সাধনা করে চলেছে। পবন এমনই একজন, সে চায় যে কেউ তাকে ছেড়ে না চলে যাক। আমার এটা মনে হয়েছে তার মানসিক একটা পরিস্থিতি। লেখক কিন্তু শুধু তাকে ভিলেন, একজন শিল্পী বা একজন সাধক হিসেবে একজন দেখাননি। তার মানসিকভাবে সেও কিন্তু কিছু জায়গায় দুর্বল। সে যখন কারোর কাছ থেকে কিছু শিখছে, সে চায় তার কাছেই সে মানুষটি আটকে থাকুক, বা যার কাছ থেকে সাধনাটি শিখছে তার কাছ থেকে আটকে থাকুক। হয়তো আমার পার্সোনালি মনে হয়েছে ছোটবেলায় সে সেভাবে কারোর কাছ থেকেই ভালোবাসা পায়নি। তাই যাদেরই সে কাছে পেয়েছে সে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, এবং সেই আঁকড়ে ধরে রাখার ফলেই বিভিন্ন মানুষের জীবনে নেমে এসেছে বিভিন্ন অভিশাপ। কিছু মানুষের ইনকমপ্লিট ছবি সে আঁকে, এবং তাদের জীবনের কালচক্র বারবার একইভাবে ঘুরতে থাকে। কিছু মানুষের ইনকমপ্লিট ছবি সে আঁকে, তারা অমর হয়ে যায়। অনেকেই অমর হতে চায়, আবার কিছু মানুষের ক্ষেত্রে এই অমর হওয়াটাও অভিশাপ হয়ে দাঁড়ায়। এরপর সেই যে কর্পোরেট দুনিয়ার যে বন্ধু, কর্পোরেট দুনিয়ার বন্ধু এবং এই পবনের গল্প, এই দুটি সাইমালটেনিয়াসলি চলতে থাকে। এই দুটির মধ্যে একটি যোগসূত্র রয়েছে। তো সে বিভিন্ন বন্ধুগুলো জানতে পারে যে এই পবনের সঙ্গে তাদের একটা কানেকশন বা যোগসূত্র রয়েছে। তো সেটাকে তারা কিভাবে সলভ করবে, লাইক আ গেম, পাজলের মতো। তো ধীরে ধীরে কাহিনী এগোতে থাকে। আমাদের যে ষড়রিপু, কাম, ক্রোধ,
মদ, মোহ, মাৎসর্য, লোভ, এই সমস্ত কিছু মানুষের জীবনকে যে কিভাবে আবৃত করে রেখেছে লেখক সৌরভ চক্রবর্তী কিন্তু এই বইটায় দেখিয়েছেন। আর হ্যাঁ, বইটি কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। তো শেষে দেখা যায় যে এরকমই একটা পরিস্থিতির সৃষ্টি হয়, প্রত্যেককে পরীক্ষা দিতে হচ্ছে, তাদের ষড়ঋপু জয় করবার পরীক্ষা। যে শেষ অবধি জয় করতে পারবে সেই বেঁচে থাকবে, নচেত তার জীবন সেখানেই শেষ হয়ে যাবে। মানে শেষ অধ্যায়টা পড়তে পড়তে জাস্ট আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। বিভৎস একটা সিচুয়েশন, লাইক যেমন আমরা স্কুইড গেম বা অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড, মানে সিরিজ যখন আমরা কিছু দেখার সময় সে একটা অনুভূতি হয় না, টান টান উত্তেজনা যে কি হবে, এরপরে কে বেঁচে থাকবে, কার জীবন শেষ হয়ে যাবে, সেরকম একটা সিচুয়েশন এই বইটির মধ্যে ক্রিয়েট করা হয়েছে। তো ভীষণ ইন্টারেস্টিং। বিভিন্ন পৌরাণিক কাহিনী, তীর্থক্ষেত্র, বিভিন্ন দেবদেবী, উদ্ভব লিঙ্গ। আমরা লিঙ্গ মানে জানি পুরুষ, মহাদেবের একটা প্রতিচ্ছবি। মহাদেব যেখানে যেখানে জ্যোতির্ময় রূপ ধারণ করেছিলেন সেখানে সেখানে জ্যোতির্লিঙ্গ সৃষ্টি হয়েছে কিংবা লিঙ্গ সৃষ্টি হয়েছে। কিন্তু উদ্ভব লিঙ্গ এই বইটিতে বর্ণনা করা আছে, সেটি কিন্তু শুধু দেবতার কোনো ছবি নয় বা প্রতিচ্ছবি নয়, ভুল বললাম, প্রতিচ্ছবি নয়, সেটি একজন দেবীরও প্রতিচ্ছবি, উদ্ভব লিঙ্গ। এই কাহিনীটির মধ্যে ভীষণ প্রত্যেকটা পাতায় পাতায় রয়েছে টুইস্ট, টার্ন, উত্তেজনা, কি নেই সমস্ত কিছু কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। আমার অনেক দিন পর, বিভিন্ন তন্ত্র সমৃদ্ধ বই আমি রিসেন্ট পড়ছি, বাট অনেক দিন পর এই ধরনের একটা বই পড়ে তন্ত্র, পৌরাণিক, টাইম ট্রাভেল, মানে বিভিন্ন জিনিস একসঙ্গে পড়ে আমার বেশ ভালো লেগেছে। তাই আপনারাও যদি এই ধরনের বই পড়তে পছন্দ করেন অবশ্যই পড়ে দেখতে পারেন। সৌরভ চক্রবর্তীর লেখা উদ্ভবলিঙ্গ, বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য 345 টাকা। তো পড়লে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগবে। আজকের জন্য নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, পাঠে থাকবেন।